আমাদের সাথে আজ অতিথি হিসেবে যুক্ত হয়েছেন গবেষক ডক্টর আমিনুল ইসলাম। স্বাগত আপনাকে সকালের বাংলাদেশে। একটা সংকটময় মুহূর্তে আমরা আয়োজনটা শুরু করছি, সেই জায়গা থেকেই আসলে নানান রকম প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। বাংলাদেশে পড়াশোনার পর বিদেশে আপনার একটা পড়াশোনার সুযোগ হয়েছে, গবেষণার সুযোগ হয়েছে এবং একটি বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণার কাজের সাথেও আপনি যুক্ত রয়েছেন। সেই অভিজ্ঞতার আলোকেই জানি গবেষণার প্রেক্ষাপট থেকে আমাদের এবার যেই সংকটটা আমরা দেখলাম, বা এভাবে যদি বলি, গতকাল আমাদের যে অতিথি ছিলেন তিনি একটা চমৎকার শব্দ জুড়ে দিয়ে গেছেন, সেটা হচ্ছে একটা পলিটিক্যাল ফ্লাড আমরা দেখলাম। এই বিষয়ে কি আমাদের খুব বেশি গবেষণা আছে কিনা? হ্যাঁ, দেখুন, আমাদের দেশে গবেষণা বলতে যে গবেষণাগুলো, কিছু গবেষণা যে নাই তা কিন্তু না, গবেষণাগুলো আছে। কিন্তু হয় কি, আমরা যখন গবেষণা করি সেখানে আমাদের বায়াসনেসটা খুব ভালো করে দেখতে হয়। তো আমাদের গবেষণাগুলো অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে অনেকটা ম্যানিপুলেটেড গবেষণা। তো গবেষণার যে রিপোর্টগুলো আমরা পাই সেটা আমরা অনেক সময় আসলে শেষ পর্যন্ত আমরা ধরতে পারি না যে এটা কি আসলেই সঠিক গবেষণা হয়েছে কিনা, কিংবা গবেষণালব্ধ যে জ্ঞানটা সেটা আমরা আদৌ নিব কিনা। তো সেই ক্ষেত্রে আসলে এক ধরনের তো দ্বিধাদ্বন্দ্ব থেকেই যায়। সেটাও যদি বাদ দিই, তারপরেও এই যে আপনি বললেন যে আসলে এক ধরনের পলিটিক্যাল ফ্লাডের কথা বলা হয়েছে, এটা যদি আপনি গত কিছুদিনে যদি ধারাবাহিকতা দেখেন, একদম এই মুভমেন্টটা থেকে যদি শুরু করে এসে এই ফ্লাড পর্যন্ত এসে বন্যার পর্যন্ত যদি এসে দেখেন, তাহলে দেখেন এই একটা সময় তো পার হয়ে গেছে না, মাস দেড়েক তো হয়ে গেল। তো এই সময়টাতেও যদি আপনি খেয়াল করেন, আমরা যারা লেখালেখি করি বা আমরা যারা গবেষণা করি, আমাদের যদি লেখালেখির আপনি ধারাটা দেখেন, তাহলে দেখবেন কি সেই একই রকমভাবেই হচ্ছে ডিভাইডের একটা ব্যাপার আছে, কিন্তু যে যার মতো করে লিখছে। কিন্তু একদম যে বায়াসনেস হয়ে লেখার যে গবেষণার যে ব্যাপারটা, সেটা আমরা এখনও দেখছি না। কিন্তু আমি খুবই আশাবাদী যে এখন থেকে হয়তো আমরা এমন কিছু দেখব যেখানে আমাদের গবেষণালব্ধ যে জ্ঞানগুলো হবে, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা একসেপ্ট করবে এবং তারা মনে করবে যে হ্যাঁ, আমরা এই গবেষণাটা সঠিক গবেষণা এবং এটা আমরা নিব। তো সেই জায়গা থেকে আশাবাদী হওয়ার একটা ব্যাপার আছে। তবে অতীত যদি আমরা দেখি, খুব বেশি গবেষণা নেই, যেগুলো আছে সেগুলো আসলে অ্যাকসেপ্টেবল কিনা সেটা নিয়েও সন্দেহ থেকে যায়। আসলে এটা বলা ঠিক না, কারণ যেহেতু অনেকেই অনেক রকমভাবে গবেষণা করেছে, তারপরেও এই নিয়ে তো অবশ্যই আমাদের সন্দেহ আছে। হ্যাঁ, যে বিষয়টা বললেন যে বায়াসনেস থেকে হয়তো তারা গবেষণা করলেও আমরা হয়তো সেরকম কার্যকর কোনো গবেষণা পাচ্ছি না। আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে পড়ার সুযোগ রয়েছে, কিন্তু সেই তুলনায় আমরা কিন্তু গবেষণা কম পাচ্ছি। তো যেটা বললেন আপনি যে বায়াসড হয়ে তারা হয়তো বা গবেষণার দিকে ঝুঁকছে, সেটাকে কাটাতে বা এই গবেষণার পরিধিটা বাড়াতে কি করা যেতে পারে? আসলে দেখুন, এখানে একটা ব্যাপার কি, আমাদের যখনই কোনো দুর্যোগ হয়, শুধু দুর্যোগ বলে না, যে কোনো গবেষণা আপনি যখন করেন, যে ক্ষেত্রে হয় কি যে যিনি গবেষণা করছেন, যিনিই করুন, তিনি হয়তো সেই সরকারের আমলে তার সরকার কতটা ভালো করলো সেটা দেখানোর এক ধরনের টেন্ডেন্সি। আপনি একটা ডেটা নিলেন যে এই দুর্যোগ ব্যবস্থাপনা, এটা কিন্তু ভুলে গেলে চলবে না, দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা মোটামুটি বেশ ভালো এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অ্যাকসেপ্টেড। কিন্তু যখন আমরা দুর্যোগটা আমরা কীভাবে ব্যবস্থাপনা করছি, কিংবা এই যে দুর্যোগটা হচ্ছে সেখানে যে ডেটাগুলো যদি যখন আপনি নেবেন, আপনাকে কিন্তু নিতে হবে যে এই দুর্যোগে কোন এখন মাত্র পানিটা তো নামছে, তাই না, এরপর কোন জায়গায় ক্ষয়ক্ষতি হলো সেটা দেখবে, এবং কেন আমরা হঠাৎ করে এত জায়গায় গেলাম, এই যে ডেটাগুলো আমরা নিব, তাই না, তারপর তো আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে এবং সেটা করতে হবে। কিন্তু যেটা দেখা যায় সেটা হচ্ছে কি যে এই অ্যানালাইসিসের জায়গা এবং ডেটার জায়গাটা কিছু যেন কোথায় যেন এক ধরনের ম্যানিপুলেশন আছে। শেষ পর্যন্ত দিন শেষে দেখা যায় কি যে এক ধরনের ভালো রেজাল্ট কোথাও যেন চলে আসে, মানে রেজাল্ট আমরা যখন আমাদের কি হয়, ফাইন্ডিংস দেখতে হয় না, কোথাও যেন এমন একটা ব্যাপার চলে আসে যেখানে দেখা যায় কি যে সব কিছুতে একটা সফলতা আসছে। তার তো ভুলও হতে পারে, মানে আমাদের তো শুধু সফলতা দেখলে চলবে না, কোথায় আমাদের দুর্বলতা আছে, কোথায় আমরা পারলাম না। গবেষণালব্ধ একজন গবেষক তো যখন গবেষণা করবে তখন তো সেই দুর্বলতাটা আছে সেটাও খুঁজে বের করবে। কিন্তু তাহলে না আপনি পরের বার অন্যদিকে যাবেন। একটা উদাহরণ আমি দিই, ধরেন একটা সময় কি বলা হতো যে ধরেন সূর্য এবং চাঁদ, এখন আমরা কি জানি, বা পৃথিবী এবং সূর্য যদি ধরি, আমরা কি জানি, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। কিন্তু একটা সময় তো জানা হতো যে কি সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। তো তখন তারা একজন প্রশ্ন করলো যে না, আমার এরকম মনে হয় না, আমার মনে হচ্ছে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। তো তাকে সেই জন্য অনেক রকম তাকে শুলে চড়ানো হলো। কিন্তু শেষ পর্যন্ত তো গবেষণাটা করা হয়েছে, এই যে প্রশ্ন করা হলো এবং এরপর ডাটা কালেকশন করা হলো, এরপর দেখা গেল যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।
কিন্তু আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে যে কি বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন আমরা যারা গবেষণা করব তারা তো এই প্রশ্নটাই করতে পারি না ঠিকঠাকভাবে। তো প্রশ্ন না করলে আপনি কি করে, আগে তো গবেষণা তো শুরুই হয় রিসার্চ কোয়েশ্চেন দিয়ে বা হাইপোথিসিস। ডক্টর আমিনুল ইসলাম, এই একটা জায়গাতেই প্রশ্ন, আপনার কথার প্রথম প্রশ্নের উত্তরে যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে যে আমরা এন্ড রেজাল্ট জেনে নিয়ে তারপরে আমরা আসলে রিসার্চটা স্টার্ট করি। সেক্ষেত্রে আমি আমার অ্যাচিভমেন্টস বা আমি আমার প্রোগ্রেস দেখাবার জন্য বা আমি আমার বেঞ্চমার্কিং কিছু অ্যাচিভমেন্ট দেখাবার জন্য যে এন্ড রেজাল্ট ধরে নিয়ে গবেষণাটা করতে শুরু করি, তার ফলশ্রুতিতে কি আজকের এই ভোগান্তি কিছুটা ক্ষেত্রে দায়ী কিনা? কিছুটা না, আমার মনে হয় অনেক ক্ষেত্রেই সেটা দায়ী। কারণ হয় কি যে আমরা সবসময় ধরে নিই যে এটাই কারণে হয়েছে, এবার আমরা গবেষণা করি এন্ড রেজাল্টটা ধরে। অথচ গবেষণার মূল বিষয় হচ্ছে আপনি একটা কোয়েশ্চেন করবেন কিংবা হাইপোথিসিস ধরবেন, এরপর আপনি যেটা কালেকশন করে যে ফাইন্ডিংসটা পারবেন সেটা আপনার পক্ষে যেতে পারে, বিপক্ষে যেতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেই রেজাল্টটা আপনি আনবেন। সেটা আমাদের হয় না। যেমন এই বন্যার সময় এখন কিন্তু অনেক রকম কোয়েশ্চেন আসছে, কেন আমরা জানলাম না, কেন আমাদেরকে আগাম সতর্কতা দেওয়া হলো না। কিছু কিছু গবেষক হয়তো বলছে যে হ্যাঁ আমরা দিয়েছি, কিন্তু কোথাও খুব বেশি জানাশোনা ছিল না, যদি হতোই তাহলে কেন এত হঠাৎ করে ক্ষয়ক্ষতি হয়ে গেল। অভিজ্ঞজনের কাছ থেকে মন্তব্য দেখেছি যে এটা প্রাকৃতিক বন্যাই, তিনি বলবার চেষ্টা করেছেন এটা মানব সৃষ্ট, এর মধ্যে কোনো কিছু নেই। সেটা তিনি বলেছেন। আমি আসলে যেহেতু একদম পুরোপুরি ইনফরমেশন নেই, কিন্তু আমার এই বিষয়ে মানে খুব মানে আমি ভালোভাবে আমি দ্বিমত করতে চাই। আমার মনে হয় না যে এটা প্রাকৃতিক বন্যা। এটা কিছু এর মাঝে রাজনৈতিক কিছু থাকলেও থাকতে পারে। কারণ হচ্ছে হ্যাঁ ঠিক আছে যে মানে পানি তো নামবেই, পানি থেকে পানি নামবে, এখানে আপস্ট্রিম থেকে পানি নামবে এবং আমাদের দিক দিয়ে সমুদ্রে যাবে, সেইটা ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে কি যে হঠাৎ করে দেখেন এই যে আপনি যে এলাকায় থাকেন সেখানেই হয়তো বন্যা হয়েছে, তাহলে এই অনেকে কিন্তু জানতোই না যে বন্যাটা হঠাৎ করে পানি যখন চলে আসে তখন তো আপনাকে চিন্তা করতে হবে যে আমাদেরকে তো কোনো রকম বা ইনফরমেশন দেওয়া হয়নি, সতর্কতা বা সতর্কতা কোনো কিছু দেওয়া হয়নি। তো সেই জায়গা থেকে এখন আপনি ওনাদের বাঁধ ভেঙে গেল না, হঠাৎ করে কিভাবে আসলো, যেটা ওই পাশ থেকে বলা হচ্ছে, ওই পানি নামতেও তো সময় লাগে, এমন তো না যে অমনি পানি চলে এসছে। এইখানটাই আমার একটা প্রশ্ন আছে। গতকাল থেকে এই বিষয়টা আলোচনার একদম মোটামুটি কেন্দ্রবিন্দুতে বলা যায়। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে গোমতী জলবিদ্যুৎ প্রকল্প সেখানে ডুম্বুর স্লুইস গেটটা হচ্ছে তারা খুলেনি। এটা যেটা হয়েছে যে তারা আগেই বলেছিল এবছর আগস্ট মাসে বৃষ্টির সম্ভাবনা বেশি, কিন্তু সেটা 196 বা সামথিং যদি আমি ভুল না করি, তো সেটা 636 বা 35 এটার কাছাকাছি, আমি আনুমানিকভাবে বলছি। তো প্রায় 234% বৃষ্টিপাত বেশি হয়েছে মিলিলিটার। তো সেখান থেকে তারা যেটা বলছে যে অতিরিক্ত পানিটা উপচে পড়েছে। এখন আমি আমার আসলে স্বল্প বুদ্ধি নিয়ে আসলে আমার কাছে যেটা মনে হয়, যদি উপচে পড়ে সেটা নিশ্চয়ই 4-5 ঘন্টার মধ্যে এতগুলো জেলা উপজেলাকে এভাবে ভাসিয়ে দেবে না, বা এরকম এত প্রবল বেগে। এটা এখানে তো বিজ্ঞানেরও একটা বিষয় আছে, বিজ্ঞানের বিষয় রয়েছে এখানে। ছোট্ট করে জিজ্ঞাসা, একদম লেমেন্স প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ, আপনি যেহেতু গবেষক, আপনি আপনার মানে প্রসেস মেথডে উত্তরটা দিতে পারবেন, সমস্যা নেই। ধরুন একটি বালতির ধারণ ক্ষমতা হচ্ছে 5 লিটার, তাতে যদি 5 লিটার অতিক্রম করে আমি 10 মিলিমিটারও বেশি দেই, সেই 10 মিলিমিটার উপচে পড়বে। এরকম ভয়াবহভাবে পুরো 5 লিটার তো ঢেলে পড়ার কথা না। এক্স্যাক্টলি। আসলে আমি যদি ম্যাথোলজিক্যালি বলতে যাই তাহলে বোধহয় দর্শকরা অতটা বুঝবে, কঠিন হয়ে যাবে। তাহলে আমি সহজ করে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কি সময়ের ব্যাপারটা আপনার কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। শুধু পানি যে যত পরিমাণ পানি আসছে পরিমাণটা সেটা না, সময়ের ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। ধরেন উপচে পড়ে গেল, ঠিক আছে, আপনার বাঁধ দিয়েছিলেন, সেই বাঁধটা উপচে আপনার পানিটা চলে আসছে, ঠিক আছে। তা এখন পানিটা কখন আসবে? আপনি এখানে এখন পানিটা উপচে দিবেন, তাহলে আপনার পাশের রুমে পড়ে যাবে, তারপরে পাশের রুমে যাবে, পানি তো অমনি চলে যাবে। একটা যখন আমরা এটার জন্য খুব ভালো একটা মানে মেজারমেন্ট হচ্ছে যখন সুনামি হয়। তো সুনামিটা যখন হয় তখনও তো আমরা এক ধরনের ওয়ার্নিংস দেই, তাই না, যে এই সময়ের মধ্যে সুনামিটা হবে। এমনকি 2 মিনিট আগে বা 5 মিনিট আগেও তো বলা হয় যে ও পানিটা ওভারফ্লো করে আসবে। তো তোমরা কোথায় ছিলে তখন? তোমাদের পানি যদি ওভারফ্লো করে তাহলে আমরা তো কেন জানতে পারলাম না সেটা? আমাদেরকে কেন জানানো? এটা একটা ব্যাপার। কিন্তু একটা ব্যাপার কি, দেখুন ওনারা কি করেছেন আরেকটা দেশে, সেটা একটা ব্যাপার। কিন্তু আমাদের দেশে যারা গবেষক ছিলেন, যারা অবজারভার ছিলেন, সেখানেও কোথাও কি ঘাটতি ছিল কিনা এটা কিন্তু দেখার ব্যাপার আছে। কিন্তু ওনারা তো অবজার্ভ করেন, ওনাদের তো বলা উচিত ছিল যে কারণ হঠাৎ করে অমনি এক রাতে আমরা শুনতে পেলাম যে পানি একদম ওভারফ্লো করে গেছে এবং অনেকে ডুবে যাচ্ছে। তো আমাদের দিক থেকে আমাদের সমালোচনাটাও কিন্তু করা দরকার আছে, আমাদের গবেষকরা এই সময়টায় কি করছিলেন। কিন্তু যেহেতু আমরা শুনছিলাম যে ওখানে একটা ওনারা ছেড়ে দিবেন কিনা বা ওনাদের মনে কি ছিল সেটা তো আমরা এখন এখানে বসে কনস্পিরেসি কোনটা কি হয় সেটা না করে, বরং আমাদের গবেষকরা
কোথায় ভুল করলেন সেটাও বোধহয় একটু দেখার ব্যাপার আছে আসলে। সেটা নিয়ে আমরা আলোচনা করব, আরো অনেক কিছু জানার আছে। খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো এসে দাঁড়ায় আর কি, আমরা বোদ্ধা নই কেউ, আমরা সহজ স্বীকারোক্তিত যে আপনি যেভাবে গবেষণা করেন একটা প্রশ্ন করতে হবে, আমরা প্রশ্নটা করতে পারি, আমরা প্রশ্নটা করতে চাই। ধরুন আপনার কথায় যে বিষয়টি স্পষ্টতভাবে এসছে যে আমাদেরও তো অবজারভার্স নিশ্চয়ই আছেন, কোনো একটা পয়েন্ট থেকে তো নিশ্চয়ই একটা অবজারভেশন হয়, তাহলে তারা কোথায় ছিলেন? তাদের তো একটা আগাম সতর্কতা এই বিষয়টায় অন্তত অভ্যন্তরীণভাবেও জানানোর উচিত ছিল বলে আপনি মন্তব্য করেছেন, নাকি ভাবে আমারও সেই জিজ্ঞাসা থাকাটাই তো উচিত পয়েন্টগুলোতে? এর ব্যাপারে কি ওয়াচ টাওয়ার তো একটা থাকাই উচিত, ওয়াচ টাওয়ার যে আমাদের নাই তা কিন্তু নয়, আমাদের অবজারভার যে নাই তা নেই, সকল পথ যেগুলো আছে থাকার সেগুলো সবখানেই আছে। কিন্তু যেটা হয় আসলে এখন বললে এটা রাজনৈতিক আলোচনা হয়ে যায়, কিন্তু গত 16 বছরে যা বা আমাদের যে সিস্টেমটা আসলে শুধু 16 বছর বলে তো না, আমাদের যে সিস্টেমটাই আসলে দাঁড়িয়েছে সেখানে হয় কি যে মানুষ একটা পদ পায় কিন্তু সেই পদে বসে উনারা কোনো কাজ করেন না, যেনারা গবেষণা করার কথা তারা গবেষণা করেন না, তিনারা হয়তো রাজনীতি করছেন, যাদের রাজনীতি করার কথা তিনি হয়তো দুর্নীতি করছেন। তো এইভাবেই আমাদের চলছে। তো এখন উনারা হয়তো বলবেন কই আমরা তো বলেছিলাম, তো এত বড় একটা বন্যা হয়ে যাবে, আপনারা বলেছিলেন কোনো গণমাধ্যমে সেটা আসলো না, আমরা কোথাও জানলাম না, তো আপনারা কোথায় বলেছিলেন? আপনারা কি মনে মনে রেখেছিলেন সেটা? তো বিষয়টা হচ্ছে কি যে ওই যে ডেটা অ্যানালাইসিস পাশের ডেস্কের মানুষটাকে বলেছিল, হ্যাঁ এরকমই হবে। আমাদের হয় কি আমাদের দেশে এটা কিন্তু একটা খুব সিরিয়াস ব্যাপার, যেটা হচ্ছে আমাদের দেশে ডেটা অ্যানালাইসিসের যে ব্যাপারটা, এখন পুরো পৃথিবী চলছে হচ্ছে ডেটার উপর। আমরা ডেটা নিয়ে কাজই করি না, আমাদের গবেষকরা ডেটা নিয়ে কি আদৌ কোনো কাজ করেন কি না সেটা না। এখন ওনারা যদি প্রপার ডেটা নিয়ে কাজ করতেন ওনাদের কিন্তু এটা জানার কথা ছিল। ধরেন ওনাদের কোনো ইনফরমেশন ছিল না, কিন্তু 2 দিন আগেও তো ওনাদের ইনফরমেশনটা অন্তত থাকার কথা ছিল। ওনারা যদি ক্রমান্বয়ে ডেটা অ্যানালাইসিস করতে থাকতেন তাহলে ওনারা বুঝতে পারতেন যে এই পানিটা আসবে। এখন ভারত ওই পাশ থেকে আমাদের পাশের দেশ, বিরাট বন্ধু রাষ্ট্র, তারা কি করবেন সেটা তো তাদের ব্যাপার, ওরা আদৌ বন্ধু না শত্রু সেটা তো পরের বিষয়, কিন্তু আমরা তো এতদিন জেনে এসেছি যে তারা বন্ধু রাষ্ট্র। তারা এখন আমাদের এখানে পানি ছেড়ে দিয়ে বলছেন যে না ওটা উপচে পড়েছে না, এখন ওরা তো ওদের ব্যাপার। আমরা কেন এই যে 2 দিন ধরে অন্তত 2 দিন আগে জানতে পারলাম না, অন্তত 10 ঘন্টা আগে জানতে পারলাম না যে এটা তো একটা নর্মাল ডেটা অ্যানালাইসিস। যে কেউ বলতে পারবে যে পানি ফ্লোটা আসছে আর 3 ঘন্টার মাঝে এই পানিটা এদিক দিয়ে যাবে, এটা ওভারফ্লো করবে। তো এটা করার জন্য তো খুব মানে রকেট সায়েন্টিস্ট হওয়া লাগে না, এটা তো যে কারো জানা লাগে। তাহলে আমাদের লোকজনরা করলেন কি? আমরা এখন সব ওদের হয়তো আমাদের এখন যে রাজনৈতিক পরিস্থিতি চলছে আমাদের মাঝেও একটা ক্ষোভ আছে, তো আমরা ওদেরকে ক্ষোভ ঝাড়ছি, ওদের তো আমরা ক্ষোভ আজীবনই ঝাড়বো, আরো অনেক সময় আছে। কিন্তু আমার মনে হয় আমাদেরকে একটা তথ্য একটু আপনার সাথে শেয়ার করতে চাই, যেহেতু তথ্য আমি দেখে পড়ছি যেন আমার ভুল না হয়। গত 24 ঘন্টার মধ্যে বৃষ্টির পরিস্থিতির উন্নতির কথা বলেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তারা বলেছে আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের শঙ্কা নেই। অথচ একই দিন শুক্রবার মানে 23 আগস্ট আবহাওয়া অধিদপ্তর 72 ঘন্টার পূর্বাভাসে বলেছে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। যদিও বর্ধিত 5 দিনে আবহাওয়া অবস্থায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে জানানো হয়। মানে 2 ধরনের কিন্তু সাংঘর্ষিক তথ্য, কন্ট্রাডিক্টরি একটা ব্যাপারটা হচ্ছে কি আমাদের আবহাওয়া মানে এটা বলাও উচিত না আসলে, আমাদের নিজেদেরকে নিয়ে ছোট করা হয়। দেখুন পৃথিবী এখন এমন জায়গায় পৌঁছেছে যে আমরা আসলে অনেক সময় বলি না, মানে সাহিত্যে অনেক সময় বলা হয় যে এই আবহাওয়া নিয়ে কথা বলি, এটা মনে হয় নারীর মনের মতো হ্যান ত্যান, এসব আমরা পড়ে এসেছি। এখন আমি তো বিদেশে থাকি না, আমি ইউরোপে বিভিন্ন দেশে পড়েছি, এখন পড়াচ্ছি বিশ্ববিদ্যালয়ে। সেখানে আমরা কারণ আমি একটা শীত প্রধান দেশে থাকি, আমাদেরকে প্রতি 10 মিনিট অন্তর অন্তর আবহাওয়া চেঞ্জ হলে সেটা বলে দেওয়া হয় এবং সেটা আমরা দেখতে পারি, এবং সেই আবহাওয়া অনুযায়ী আমরা আমাদের ড্রেস আপ গেট আপ থেকে শুরু করে আমাদের মেন্টাল প্রিপারেশন নিই, এবং একদম 1 ঘন্টা 2 ঘন্টা পুরো আমরা এবং আমাদের আগামীকালের প্রিপারেশন আমরা সেভাবে নিই। তার মানে এটা হচ্ছে এই আবহাওয়াটা যে কতটা প্রিসাইজ হয়ে গেছে, এটার যে প্রেডিকশনটা কতটা প্রিসাইজ হয়ে গেছে সেটা মানে ওখানে গেলে বোঝা যায়। এখন আমাদের দেশের আবহাওয়াবিদরা উনারা আসলে এই যে আপনাকে যেই প্রেডিকশনটা দিল গিয়ে দেখেন সেটাও পাশের দেশে যেই যন্ত্র আছে এবং তারা যেটা দিয়েছে সেখান থেকে করা। তো তাহলে তো আমাদের তো এভাবেই চলছে। আসলে এগুলো শুনতে খারাপ লাগলো, কিন্তু আমাদের গবেষক বলেন যারা সরকারি কর্মচারী আছেন তারা এভাবেই কাজ করেন, এবং এই আজীবন দেখবেন এই একই রকম ওনারা এক ধরনের প্রেডিকশন দিয়েই যাচ্ছে। কেউ এই প্রেডিকশন মানেও না, দেখেও না। আমরা এখন বাংলাদেশেও যারা থাকে তারা ওই শেষ পর্যন্ত MSN দেখছে কিংবা অন্য ওয়েদারের ফোরকাস্ট দেখছে, সেটা দেখছে। ওনারা ওইটাও দেখেন না, ওটা দেখেও যদি বলতেন তাহলেও হয়তো আমাদের জন্য ভালো হতো, সেটাও ওনারা দেখেন না।
এখন ওনাদের প্রেডিকশনের কথা তো আপনি বললেন, তো ওনারা এই বন্যার সময় কোথায় ছিলেন? সেই প্রেডিকশনটা কেন ওনারা দিলেন? ওনারা কি তখন ঘুমাচ্ছিলেন? আমরা কেন জানতে পারলাম না? এই যে যদি দুজন মানুষও মারা যায়, এই পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি কিন্তু বোঝা যাবে, ক্ষয়ক্ষতিটা বোঝা যায় পানি নেমে যাওয়ার পর। এটা দায় কে নিবে? এটা তো ওনাদেরকেই নিতে হবে, কেউ কি না কেউ কিন্তু এই দায় নিতে হবে। এখন কি আমরা ভারতের উপর দায় চাপিয়ে বসে থাকবো? তো ওনাদেরকে আমরা দায় চাপাবো, কিন্তু সেটা আছে ইন্টারন্যাশনাল লয়, আমরা কিভাবে যাবো, কিভাবে পানি ডিস্ট্রিবিউট করবো, এটা তো আমাদের অনেক পরের ব্যাপার, সেটা আমরা করবো। লং প্রসেস। কিন্তু এই যে এটা একটা মানে হঠাৎ করে ফ্ল্যাশ হয়ে গেল, এইটার দায়িত্ব আমাদের কর্মকর্তাদের নিতে হবে। আমরা তো অবশ্যই একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি যদি ভুল তথ্য দিই এবং তা যদি জনমনে অসন্তোষ তৈরি করে বা কোনো শঙ্কা বা সংকট তৈরি করে, দায় দায়িত্ব পূর্ণাঙ্গভাবে আমার। হ্যাঁ, তাহলে এটা দায় দায়িত্ব ওনাদেরকে নিতে হবে। কেন আপনারা এটা দিতে ব্যর্থ হলেন? কেউ এটা নিয়ে হয়তো কথা বলছে না, আমি নিশ্চিত একটা সময় বলবো। এখন আসলে এটা সময়ও না আসলে কাউকে ব্লেম কারণ আমাদের যে অবস্থা চলছে এখন আসলে ত্রাণ এবং কিভাবে মানুষদের উদ্ধার করা যায় সেটা হচ্ছে ব্যাপার। কিন্তু এগুলো নিয়েও তো কথা বলতে হবে একটা সময়, নিলে তো ভবিষ্যতেও একই দিয়ে আমাদের কপালে এগুলিই থাকবে। এটা তো চেঞ্জ করতে হবে, আমাদের প্রপার গবেষণা করতে হবে, প্রপার ফোরকাস্টিং হতে হবে। গবেষণাটা খুবই দরকার, ডেটা অ্যানালাইসিস। পুরো পৃথিবী এখন ডেটার উপর চলে, আমাদের এখানে কোনো ডেটাই নেই, ডেটা ম্যানিপুলেশন চলছে। গবেষণা করছে কোথায় ওনারা মানে নিজ থেকে ডেটা বানান, এরপর ওনারা গবেষণা করেন। তাহলে এটা কী ধরনের গবেষণা? মানে আপনি ইচ্ছা মতো একটা এন্ড গেম খেলছেন এবং সেটাই আমাদেরকে দেখাচ্ছেন এবং আমরা এটা কি মনে করছি ঠিক, তাহলে মানে আমি ঠিক জানি না এভাবে তাহলে আমাদের রাস্তা কিন্তু বৈশ্বিক বিচারেও ঠিক সেই ডাটাটুকুই যাচ্ছে। আমরা আপনি যেটা বলছেন ম্যানিপুলেট করে কিংবা নিজেরা টুইক করে বা বুস্ট আপ করে যাই করছি, এটাই কিন্তু বৈশ্বিকভাবে প্রদর্শিত হচ্ছে এবং তার উপর বিচার বিশ্লেষণ করে আমাদের দেশের সম্বন্ধে ধারণা পাচ্ছে সবাই। এটা একটা ফাঁপা ধারণার মধ্যে পুরো বিশ্ব বাংলাদেশ সম্বন্ধে রয়েছে। এবং এটা যে এটার প্রভাব দেখেন এই এতদিন পড়েছে না এটা, এবং যদি এভাবে চলতে থাকে তাহলে পড়বে। এই গবেষণা, বিশেষ করে ডেটা অ্যানালাইসিস, গবেষণা না বলে আমি বলবো ডেটা অ্যানালাইসিস। আসলে কি গবেষণাটা তো অনেক বিস্তর পরিধি, আমরা যখন গবেষক বলি বা গবেষণা বলি একটা বিস্তর পরিধি। ডেটা অ্যানালাইসিসটা কিন্তু আপনি যদি শেখেন, যে কাউকে আমাদের একজন ছাত্রকে আমাদের ব্যাচেলর কিংবা এমনকি আমাদের যেমন পিএইচডি স্টুডেন্ট আছে, তারা অনেক সময় বলে যে আমি শুধু ডেটা অ্যানালাইসিসটাই শিখবো, আমার এত আরও কিছু শেখার দরকার নেই। আমাদের কি কোথাও কোনো ডিপার্টমেন্টে তো শেখানোই হয় না ডেটা অ্যানালাইসিস, এমন কোনো ডিপার্টমেন্টই নেই। তাহলে মানে আমরা কই থেকে এগুলো শিখবো? এই শিক্ষা ব্যবস্থার ব্যাপারেও কথা বলার দরকার আছে, এটা তো নাই। আমি আশা করি একজন গবেষকের কাছ থেকে যখন এরকম স্পষ্টত ইঙ্গিতগুলো পাওয়া যায়, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এবার যখন অনেকে অনেকভাবে বলবার চেষ্টা করছেন, এটা গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের যে চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, যেখানে হ্যাশট্যাগ রিভার্স ব্রেইন ড্রেন হিসেবে যারা ফিরে আসতে চেয়েছিলেন, আপনার মতো গবেষক বিশ্ব মানের যারা কাজ করছেন, তাদের কাছ থেকে যখন দেশে ফিরে এসে দেশের পাশে দাঁড়াবার একটা উদ্দাত্ত আহ্বান আকুতি দেখেছি, নিশ্চয়ই একটা আশায় আমি বুক বাঁধতেই পারি, নিশ্চয়ই সেই পথে এগোবে বাংলাদেশ। স্যার, ওই ঘুরে ফিরে একটা জায়গায় এসে দাঁড়ায় গবেষণার কথাটি যখনই আসে, বহির্বিশ্বের যে অভ্যস্ততা বা অভিজ্ঞতা আমার আছে কিংবা যা এখন প্রায় দিন পড়ার সুযোগ হয়, তা হচ্ছে যখন ইন্ডাস্ট্রি কোথাও যে ক্রাইসিস ফেস করেন, ইন্ডাস্ট্রি তখন একটা ফ্ল্যাগ রেজ করেন যে আমার এই ক্রাইসিসটা হচ্ছে, এটার সমাধান প্রয়োজন। কার কাছে প্রয়োজন হচ্ছে সেই একাডেমিয়ার এক্সপার্টদের কাছে, যারা হয়তো বিষয়টি নিয়ে ভাববেন এবং গবেষণা করবেন, গবেষণার লব্ধ একটি ফলাফল আসবে যা হয়তো ওই সংকটটি সমাধান করবে। ওই বাস্তবতা যদি আমি বাংলাদেশে চিন্তা করি, তাহলে বাংলাদেশে গত বেশ কিছু বছর ধরে যে বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা খুব আবেদন বা প্রতিবাদ করছিল, তা হচ্ছে গবেষণায় বিনিয়োগ কমে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয়ের বাজেট কমে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কেন বাজেট থাকবে? তো ইন্ডাস্ট্রির কাছ থেকে আসার কথা, এবং ইন্ডাস্ট্রি কোলাবোরেশনটা একাডেমির সাথে থাকা উচিত। কতখানি আছে আমাদের, কি হচ্ছে, কি মনে হয়? এখানে একটা বিষয় কি, আমাদের দেশে যেটা ধারণা, এমনকি শিক্ষকদের ক্ষেত্রে যেটা হয়, ওনারা মনে করেন যে একটা বাজেট সরকার ওনাদেরকে দেবেন এবং সেটার মাঝেই ওনারা গবেষণা করবেন। সেটাও খারাপ কিছু না, সরকার কিছু বাজেট দিবে, সেখানে ওনারা গবেষণা করবেন। কিন্তু মূল জায়গা যেটা, সেটা হচ্ছে যে কি ইন্ডাস্ট্রি, কারণ কি প্র্যাকটিক্যাল যেটাকে আমরা বলি, কারণ আপনি গবেষণাটা কেন করছেন সেটা তো আপনি গবেষণালব্ধ জ্ঞানটা তো ছিল কাজে লাগাতে হবে, প্র্যাকটিক্যাল যে জায়গাগুলো আছে সেখানে সেটা কাজে লাগবে, এই জন্যই না আমরা গবেষণা করি। তাহলে এখন আমরা যখন গবেষণা করব, সেটা তো আসলে ইন্ডাস্ট্রির, আপনি ধরেন একটা প্রজেক্ট প্রপোজাল লিখবেন এবং অনেক সময় ইন্ডাস্ট্রি যখন প্রবলেম ফেস করে, যেমনটা আপনি বললেন, তারা আমাদের কাছে আসবে, ইউনিভার্সিটিতে আসে এবং বলে যে আমার এই প্রবলেমটা আছে, তুমি এটা সলভ করে দাও, কিংবা আমি এই জিনিসটা আপডেট করতে চাচ্ছি, আমি তো জানি না কীভাবে করতে হবে, তোমরা যেহেতু গবেষণা করো, তোমাদের যেহেতু কাজই এটা, তোমরা আমাদেরকে গবেষণা করে তোমাদেরকে দিলাম, তোমরা সলিউশন করে দাও, এরপর তোমরা একটা ফান্ডের যে ব্যাপারটা আমাদের থাকে সেটা আমরা রেজ করি এবং বলি যে এই পরিমাণ লাগবে, সেটা হবে। এটা হচ্ছে একটা ব্যাপার।
কিংবা ধরুন আপনি হচ্ছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং গবেষণা করছেন, আপনি একটা প্রজেক্ট প্রপোজাল দিবেন এবং ইন্ডাস্ট্রিতে সেটা আপনি জমা দিবেন যে তোমার ইন্ডাস্ট্রিতে আমি এই জায়গাটায় কন্ট্রিবিউট করতে পারি, তুমি কি আমাকে ফান্ড দিবা কিনা। আমি একটা প্রজেক্ট প্রপোজাল লিখে আমি যে কোনো ইন্ডাস্ট্রির যেই জায়গাটায় আমি কন্ট্রিবিউট করতে চাই সেখানে আমি করতে পারলাম, কি সেটা যে কোনো জায়গায় হতে পারে অর্গানাইজেশনে, তখন তারা যদি মনে করে যে সেটা ঠিক তারা আমাদেরকে ফান্ড দেবে। অর্থাৎ যে বিষয়টা আসলে দাঁড়ায় সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়কে প্রথমে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেখানে তাদের প্রপার রিসার্চার আছে যারা এই ধরনের প্রবলেমগুলো প্র্যাকটিক্যাল যে ফিল্ডগুলো আছে সেখানে সেটা সমাধান করতে পারবে এবং তারা সেই সমাধান যে করবে সেটার জন্য তারা অর্থ পাবে বা ফান্ড পাবে, ঠিক আছে। এখন আমাদের দেশে যেটা হয়, যেহেতু আমাদের দেশে আসলে আপনি মাস্টার্স লেভেল, আমি ব্যাচেলর লেভেলটা বাদ দিলাম, মাস্টার্স লেভেল থেকে আসলে কিছুটা থিসিস করানো হয়, সেই থিসিসগুলো তো আসলে আমরা আসলে প্রপারলি করি না। এটা আসলে আমাদেরকে একসেপ্ট করে নিতে হবে যে খুব কম প্রপার গবেষণা হয়, কারণ আমাদের দেশে কিভাবে কি হয় সেটা আপনারা জানেন যে কিভাবে হয়, এবং পিএইচডি লেভেলেও যেটা হয়। তাহলে আমরা যে একজন গবেষক যে তৈরি করছি সেই গবেষক কি প্রপারলি আসলে ট্রেন কি না যে এই ধরনের সমস্যাগুলো তিনি সমাধান করবেন। একটা ধরেন এইটা একটা কর্পোরেট অফিস, আপনাদের একটা সমস্যা হলো, এখন আপনি কি কনফিডেন্ট ফিল করবেন যে একটা ইউনিভার্সিটির গবেষকদের গিয়ে দিতে? আপনার হয়তো মনে হবে যে না, মনে হয় এখানে না, তো আপনি যাবেন অন্য কোথাও বিদেশি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দিতে আপনার সমস্যার সমাধান করার জন্য। সুতরাং আমাদের আসলে যেটা করতে হবে, আমাদের এডুকেশনটা আগে প্রপারলি একদম এমনভাবে করতে হবে যেখানে এটা রিসার্চ ওরিয়েন্টেড হয়, এবং সবাই যে রিসার্চ ওরিয়েন্টেড হবে তা না, কারণ সবাই তো রিসার্চ করতে চায় না, অনেকে হয়তো একাডেমিয়ায় থাকবে না বা গবেষণা করতে চাবে না, কিন্তু একটা পার্টিকুলার সেগমেন্ট অফ স্টুডেন্টস, I mean, if you're not doing that, then you end up getting just only students, not researchers, so nothing else. এইটা হচ্ছে ব্যাপার। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে আমরা কি পরিমাণ রিসার্চার আমরা ডেভেলপ করবো, এবং রিসার্চাররা আমাদের আগামী রসদ কিভাবে সরবরাহ করবে, যেটা আমাদের মাঝে নেই। সেজন্য আমার মনে হয় আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে এখানে খুব ভালো ভূমিকা রাখতে হবে। এইসব রাজনীতি এবং এই মারামারি কাটাকাটি বাদ দিয়ে যদি কিছু পড়াশোনা প্রপারলি করা যায়, রাজনীতিও করতে পারে, নিজেদের প্রয়োজনে ছাত্ররা রাজনীতি করুক, তাতেও কোনো আবার সমস্যা নেই, কিন্তু পড়াশোনার জায়গাটায় গবেষণাকে এমফাসাইজ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনকি এমন ডিপার্টমেন্টও আছে যেখানে মাস্টার্সে কোনো থিসিস নেই, আপনি চিন্তা করতে পারেন। আসলে আমার সবচেয়ে আরো এই সাথে আমি একটু যুক্ত করে দিচ্ছি মিমির প্রশ্নের সাথে, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গত একটা লম্বা সময় না, এই পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো রিসার্চ আমরা পাইনি। না, জাতীয় বিশ্ববিদ্যালয় তো ওরা থিসিসই করে না, তো রিসার্চ কই থেকে পাবে? না, একদম কোনো থিসিসই নেই আমাদের কাছে। এতগুলো শিক্ষার্থী বেরোলো, হ্যাঁ, তাহলে বোঝেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে সবচাইতে বেশি শিক্ষার্থী কিন্তু পুরো বাংলাদেশে, এবং এই বিশ্ববিদ্যালয়টার একটি উন্নয়ন করা খুব দরকার, কারণ ওরা নানানভাবে অবহেলিত। আসলে এটাও স্বীকার করতে হবে। গড়পড়তে আমরা গ্র্যাজুয়েট তৈরি করছি এবং তারা আসলে এই রিসার্চের কোনো কিছু জানেই না। তো ব্যাচেলর লেভেল, যেটা বলতে নিচ্ছিলাম, এই প্রসঙ্গ ধরেই আসলে বলা, আপনি আমরা খুব সাম্প্রতিক একটা সময় হচ্ছে একটা বিপ্লব দেখে এসেছি, এবং যে বিপ্লবের রেশটা আসলে এখনো কাটেনি, সেখানে তরুণরা প্রতিনিধিত্ব করেছে, বিশ্ববিদ্যালয়ের তরুণরাই। বিশ্ববিদ্যালয়ের তরুণদের মধ্যে সেই জীবনী শক্তি আছে, তাদের মধ্যে সেই মেধার তীক্ষ্ণতা আছে। আপনি আপনার লেখালেখিতেও আসলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংস্কার নিয়ে বলেন, বা আপনার জায়গা থেকে যেটা স্পষ্ট করা দরকার সেটা করেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আমার কাছে যেটা মনে হয়, আমি আমার অনেক বন্ধুকে বা আমি আমার অনেক সহপাঠী বা সিনিয়র জুনিয়র অনেক ডিপার্টমেন্টই দেখেছি যে যারা শুধুমাত্র দেখা যায় একটা পরীক্ষা পদ্ধতির মধ্য থেকে সেটাকে শেষ করে, সমাপ্তির পর্যায়ে নিয়ে আসে, কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসলে গবেষণা অনেক বিভাগেই নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী গবেষণা প্রক্রিয়ার মধ্য থেকে আসবে তখনই না সে দেশের বাস্তবতার সাথে নিজের চিন্তা শক্তিকে যুক্ত করতে পারবে। তো এইটা আসলে হচ্ছে না। আপনি এখানে মানে আধুনিক শিক্ষা ব্যবস্থায় বা তরুণদেরকে কিভাবে কাজে লাগাতে পারে, এখানে আপনার যদি কিছু বলবার থাকে, সাজেশন থাকে। এখানে একটি খুব ভালো কথা বলেছেন। প্রথমে আমি বলিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা সবাই ধরিনি এটা দেশের বিশ্ববিদ্যালয়, তাহলে আপনি চিন্তা করে দেখুন, এবং সেই বিশ্ববিদ্যালয়তে অনেক ডিপার্টমেন্টে কোনো রকম গবেষণা হয় না, এবং ছাত্রছাত্রীরাও কোনো রকম থিসিস করতে পারে না। থিসিসটাকে আমরা যদি গবেষণার অংশ হিসেবে ধরে নিই, তাহলে বাকি বিশ্ববিদ্যালয়গুলোর কী অবস্থা চিন্তা করে দেখুন। এখন যদি আমাদেরকে প্রপার স্টেপ নিতে হয়, আমি অত্যন্ত ছোট একটা এস্তোনিয়া, একটা খুবই ছোট দেশ, মাত্র 12 লাখ জনসংখ্যার একটা দেশ উত্তর পূর্ব ইউরোপে, এবং আমি অত্যন্ত ছোট একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, কিন্তু
এই ছোট বিশ্ববিদ্যালয়তে যেই ছেলেটা ব্যাচেলরে ভর্তি হয়, ফার্স্ট সেমিস্টারে আমরা যেটা করি সেটা হচ্ছে তাদেরকে আমরা প্রথম যে জিনিসটা শেখাই সেটা হচ্ছে একাডেমিক্যালি কীভাবে লিখতে হয়, রাইটিং। আমাদের রাইটিংটা তো শেখানোই হয় না, আমরা পরীক্ষা দিই কীভাবে লিখতে হয়, একটা পেপার কীভাবে লিখতে হয়। প্রথম কোর্স ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে কীভাবে তুমি পেপার লিখবা, কীভাবে তুমি প্লেজারিজম হচ্ছে অ্যাভয়েড করবা, অর্থাৎ তুমি যে কপি পেস্ট করতে হবে না সেগুলো আমাদেরকে শেখানো, কীভাবে একটা আর্টিকেল পড়ে কীভাবে তুমি রেফারেন্স দিবা, এটা ফার্স্ট সেমিস্টারে শেখানো হয়। কেন শেখানো হয়? কারণ তাদেরকে পুরো বাকি সময়টাতে পেপার লিখতে হয়, সবসময় পেপার লিখতে হয়। তাহলে আপনি প্রথম সেমিস্টারে সেইটা চালু করতে হবে। এবং যখন তারা থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে উঠে যখন তারা ব্যাচেলর দিবে তাদের একটা থিসিস করতে হয় সবার। আমাদের এমন না, আমাদের দেশে তো, আমাদের এখানে তো অনেকের থিসিস নাই, এবং যাদেরও থাকে তারা হচ্ছে ভালো ছাত্র হতে হবে, এতটুকু সিজিপিএ না থাকলে তো হবে না। আমাদের এখানে তা না, আমরা একটা প্রপার রিসার্চ মেথড কোর্স করাই, এবং প্রতিটা ছাত্র, আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 1 থেকে 25, আমাদের 25টা স্টুডেন্ট থাকে, এরা সবাই জানে কিভাবে গবেষণা করতে হবে, অর্থাৎ গবেষণার প্রতিটা স্টেপ ওরা শিখে যায়। তার মানে এই না যে এটা সবাই গবেষণা করবে, কিন্তু ব্যাচেলর লেভেলেই তারা শিখে যায়। তাহলে আপনাকে কি করতে হবে? এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা সাবজেক্টে, এইটা সায়েন্স, আর্টস, কমার্স, সকল সাবজেক্টেই এই যে গবেষণার যে ব্যাপারটা সেটা প্রথম থেকেই একাডেমিক রাইটিং থেকে শুরু করে সায়েন্টিফিক রাইটিং থেকে শুরু করে, এই সাবজেক্টগুলোই তো নেই। এগুলো শুনলে আপনার মনে হবে যে এগুলো বোধহয় নতুন নতুন সাবজেক্ট, এগুলো কি আছে কিনা। তো আমাদের এই সাবজেক্টগুলোই নেই, পৃথিবী কোথায় গেল আর আমরা কোথায় আছি, এইটা তো আমাদের প্রথমেই করতে হবে। এবং ফাইনাল ইয়ারের আগে একটা রিসার্চ মেথড কোর্স থাকবে, সেটা আসলে আছে আমাদের। তারপরে সবাই একটা পেপার লিখবে, পেপার ভালো খারাপ যাবে, সেই পেপারটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই কপি পেস্ট করা পেপার হয়ে যায়, যে ওখান থেকে নিয়ে কপি পেস্ট করে। সেটা করা যাবে না, তুমি যাবা, তুমি রিয়েল ফিল্ডে যাবা এবং তুমি গবেষণা করবে। এবং এই জন্য প্রতিটা ডিপার্টমেন্টকে অবশ্যই কোনো না কোনো আপনি যদি সোশ্যাল সায়েন্স পড়েন তাহলে আপনার একটা এনজিওর সাথে আপনার কানেকশন থাকতে হবে, আপনি যদি ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন তাহলে আপনাকে অবশ্যই কোনো না কোনো কোম্পানির সাথে কানেক্টেড থাকতে হবে, এবং সেই কোম্পানিতে গিয়ে ছেলেমেয়েরা গবেষণা করবে, ডেটা কালেকশন করবে, এই ডেটা কালেকশন করে অ্যানালাইসিস করবে। তো এই কাজটা কারা করবে? এটা তো করতে হবে যারা দায়িত্ব নেবে বিশ্ববিদ্যালয় তাদের, তাই না? ভিসি থেকে শুরু করে সেই ডিপার্টমেন্টের চেয়ারে। তা আমরা তো সেটা করি না, কারণ আমাদের আর অনেক কিছু করতে হয় তো শিক্ষকদের, তো এইসব করার সময় কোথায়? তো এইটাই হচ্ছে আমাদের সমস্যা। শিক্ষকরা কি জানেন না? তারা সবাই জানেন, ওনারা তো ভালো ভালো জায়গা থেকেই পড়ে এসেছেন, ওনারা এই মেথোডোলজির মধ্যে দিয়ে গেছেন, ওনারা তো এই মেথোডোলজির মধ্যে দিয়ে গিয়েছেন। সকল শিক্ষক তার খারাপও না, ওনারা ভালো ছাত্রই ছিলেন একটা সময়, ওনারা ভালো ভালো জায়গায় পড়েও এসেছেন, তো কেন ইমপ্লিমেন্ট করেন? সিস্টেম আপনি যদি আমাদের তো কি হয়, বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রতি বছর ইভালুয়েশন হয়। আমি প্রতি বছর ভয়ে থাকি এই বছর বোধহয় আমার চাকরিটা চলে গেল, এই না আমার চাকরি গেল। কেন? কারণ হচ্ছে আমার প্রতিটা কোর্স আমি যে নেই সেটা একটা ইভালুয়েশন হয়, ছাত্ররা ইভালুয়েশন করে, আমার কলিগরা ইভালুয়েশন করে, এবং পুরো ডিপার্টমেন্টে যারা কর্মচারী কর্মকর্তা আছে তারা ইভালুয়েশন করে, এবং সেগুলো অ্যানোনিমাস, কে করছে আমি কিন্তু জানি না। এরপর এই 3টে ইভালুয়েশন মিলে একটা মিটিং হয়, সবাই সেখানে থাকে এবং সেগুলো পড়ে শোনানো হয়, এবং সেই অনুযায়ী বলা হয় তুমি সিদ্ধান্ত নেওয়া হয় তুমি আগামীবার পড়াতে পারবা কি পারবা না। চমৎকার। মানে ডক্টর, আপনি যেটা বললেন আসলে মানে নিশ্চয়ই এই বাস্তবতা যদি আমাদের হতো ফলাফলগুলো ভিন্ন রকম হতো। যাই হোক, অনেক লম্বা একটা আলোচনা করতে পারতাম, তবে সময়ের একটা নিয়ন্ত্রণে আমাদের থাকতে হয়। অসংখ্য ধন্যবাদ এসে আমাদের সময় দেওয়ার জন্য। এবং নিশ্চয়ই আপনার মতো মেধাবীরা যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে এবার হয়তো ঘুরে আবার দেশে চলে আসবে, তাদের মেধাটা হয়তো আমরা কাজে লাগাবো, এবং কাজে যে লাগানো উচিত আমরা হয়তো উপলব্ধি করতে পেরেছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, আজকে এখানে ইতিটা টানতে চাই, তবে সার্বিক পরিস্থিতিতে যেটা বলতে চাই, আমাদের মেধাগুলোকে আমরা কাজে লাগাই, তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আর তৈরি হবে না, এবং সকল ক্ষেত্রে রাজনীতিকরণটাকে একটু পরিহার করি। ভালো থাকবেন।